আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আজকে আমরা হাজির হয়েছি মরিচ, টমেটো এবং বেগুন জাতীয় ফসলে কিভাবে আমরা সার ম্যানেজমেন্ট করব। আর এটা বিস্তারিত জানানোর জন্য আজকে আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের কৃষিবিদ আব্দুল কাইয়ুম ভাই। এবং আমরা দেখতে পাচ্ছি ওনার একটা ট্রায়াল প্লটে চমৎকার মরিচ গাছের গ্রোথ এবং বেগুন টমেটো সব গাছই ভালো গ্রোথ নিয়েছে। তো এখন আমরা তার কাছে সরাসরি জানতে চাবো উনি এই ফসলগুলোতে কিভাবে সারের ম্যানেজমেন্ট করেছেন এবং যার ফলে এত ভালো গ্রোথ নিয়েছে। কাইম ভাই, যদি আপনি বলতেন কিভাবে সারের ম্যানেজমেন্টগুলো আপনারা এখানে নিয়েছেন, তাহলে আমাদের কৃষক ভাইয়ের একটু উপকৃত হতো। জি, ধন্যবাদ কৃষিবিদ সাদাত ভাই। প্রথমে কৃষক ভাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক ভাইরা, আপনারা দেখছেন যে মরিচ ক্ষেতটা কি ইউনিফর্মিটি কিন্তু গ্রোথ হয়েছে। যখন একটা গাছের যে পরিমাণ খাবার দরকার এবং টাইমটা আমরা বুঝতে পারি, সেই সময়ে এবং সেইভাবে খাবার এবং সেই পদ্ধতিতে যদি আমরা খাবার দিতে পারি, তাহলে গাছের গ্রোথটা খুব সুন্দর হবে। দেখুন, আমি প্রথমে বলি যে আমরা মরিচের ক্ষেত্রে কীভাবে সারটা দিব, কতদিন পর পর। মনে করছেন মরিচ আমরা গাছে মূল জমিতে লাগানোর 15 দিন পরে, আবার 30 দিন পরে, আবার 45 দিন পরে, আবার 60 দিন পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 ডোজ সার দেওয়ার কারণে এই গাছ কিন্তু আজকে 58 দিন বয়স। আমার এই মরিচ ক্ষেতের বয়স 58 দিন। এই 58 দিনে এবং খুব সুন্দর ইউনিফর্মিটি, আমি খুব খুশি এই গাছের ইউনিফর্মিটি দেখে। এটা আমরা কীভাবে দিয়েছি, এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে মালচিংয়ের মধ্যে আমরা কীভাবে সারগুলো দিয়ে থাকবো। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মালচিং থাকা সত্ত্বেও আমরা সার দিব প্র্যাকটিক্যালি। বলবো, হ্যাঁ। প্রথমে আমরা এই গাছের গোড়ায় আমরা দিব না, কিন্তু গোড়া থেকে একটু দূরে দেখতে পাচ্ছেন আমাদের মালচিং থেকে একটু দূরে কিন্তু একটা আইল আছে, হ্যাঁ, একটা পাড় আছে। এই পাড়টা আমরা এভাবে খুঁড়বো, দেখছেন, এভাবে আমরা খুঁড়বো, হ্যাঁ। কারণ আপনারা যদি এলাকায় লাঙ্গল থাকে, লাঙ্গল দিয়ে আপনারা এভাবে টানবেন, ঠিক আছে। দেখেন গাছের গ্রোথ কিন্তু এই জায়গায় চলে আসছে, শিকড়গুলো। তো এখানে আমরা সাধারণত এইভাবে ইউরিয়া সার, এমওপি সার এবং জৈব সার, এগুলো আমরা গাছে মূল জমি লাগানোর 15 দিন, 30 দিন এবং 45 দিন এবং 60 দিনের মাথায় দিয়ে থাকি। তো কী পরিমাণ দিব, সাধারণত আপনার ইউরিয়ার ক্ষেত্রে আপনারা মনে করেন যে 300 থেকে 350 গ্রাম শতাংশ প্রতি, এবং এমওপি আপনারা 250 থেকে 300 গ্রাম শতাংশ প্রতি, এবং জৈব সার 2 থেকে 3 কেজি শতাংশ প্রতি। এই ডোজটা আপনারা 15 দিন, 30 দিন, 45 দিন এবং 60 দিন, এই 4 ডোজে গাছের গোড়ার দিকে মালচিংয়ে যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে থাকবেন। মনে করেন এই গাছের গোড়া আপনারা সুন্দরভাবে এইভাবে সারটা দিয়ে থাকবেন। সার দেওয়ার পরে আমরা আপনারা পা দিয়ে হোক এভাবে সুন্দর করে ঢাকা দিয়ে দিই। দেওয়ার পরে আপনারা সুন্দর করে ঢাকা দিলেন, এবং যখন আপনারা পানি দিবেন, মনে করেন এই পানি দিবেন, এই পানি দেওয়ার এই পর্যন্ত আপনারা পানি দিবেন, গাছের গোড়া থেকে দূরত্ব পর্যন্ত এই পর্যন্ত পানি দিবেন। সেই ক্ষেত্রে কী হবে, যখন এই গাছটা ভিজে যাওয়ার পরে সে আপটেক অনুযায়ী সে গাছ যতদূর খাবার প্রয়োজন তারা সেভাবে খাবারটা আপটেক করতে পারবে। আরেকটা বিষয় মনে রাখবেন যে কখনই গাছের গোড়ার দিকে দিবেন না। সেই ক্ষেত্রে কী হবে যে এই সারগুলো বিষক্রিয়া হয়ে গাছের মধ্যে ইফেক্ট ফেলতে পারে এবং গাছ উইল্টিংয়ে চলে যেতে পারে। এই জন্য আমরা অবশ্যই এই পদ্ধতিতে যদি সার দিয়ে থাকি, গাছের গ্রোথ এবং গাছের খাবার খুব সুন্দরভাবে পেয়ে থাকবে। আশা করছি কৃষক ভাইরা বুঝতে পেরেছেন আমাদের এই সার দেওয়ার। সাদাত ভাই, আমার মনে হয় যে কৃষক ভাইরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছে। আচ্ছা, ধন্যবাদ আব্দুল কাইম ভাইকে। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি গাছ আমরা মালচিংয়ের সাইড দিয়ে সারটা দিই, তাহলে গাছের শিকড়ের গ্রোথটা বাড়বে এবং সে মাটিতে অনেকটা জায়গায় স্পেস দখল করে পুষ্টি উপাদানটা গ্রহণ করতে পারবে। তার যতটুকু খাদ্য দরকার সেই অনুযায়ী সে খাবারটা টানতে পারবে, সেক্ষেত্রে তার গ্রোথটাও ভালো হবে। আরেকটা, যদি এই যে আপনি যে দেখতেছি মালচিং ইউজ করছেন, যদি মালচিংয়ের ব্যবহারটা মানে কি উপকার, সেটা যদি একটু বলতেন আমাদের কৃষক ভাইরা উপকৃত হতো। জি, ধন্যবাদ। যে মালচিং ইউজ করার ক্ষেত্রে যে আমাদের গাছের প্রথম যে উপকারটা থাকবে সেটা হচ্ছে যে আপনার গাছের গ্রোথটা ঠিক রাখবে। মনে করেন আপনি ইরিগেশন কম লাগবে, ইরিগেশনের যে পানির ময়েশ্চারটা, সেই ময়েশ্চারটা অনেক দিন গাছের গোড়াতে ধরে রাখতে পারবে তার খাবার, তার চাহিদা অনুযায়ী। এই একটা উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে উইডিংয়ের ক্ষেত্রে এখন লেভারের দাম অনেক, সেই উইডিংটা করা লাগবে না, অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু আমাদের আমরা উইডিং মানে ঘাস যে নিড়ানিটা, এই ঘাস নিড়ানিতে কৃষকের অনেক খরচ হয়ে যায়। তো আমরা যদি মালচিং ইউজ করি, সেক্ষেত্রে ঘাস নিড়ানি খরচটা অনেক অংশে কমে আসবে এবং গাছের গ্রোথ ঠিক থাকবে, গাছের শিকড়টা তার চাহিদা অনুযায়ী বৃদ্ধি করতে পারবে এবং তার খাবার অনুযায়ী বা চাহিদা অনুযায়ী পানিটাকে আপটেক করতে পারবে এবং ইরিগেশন খরচ অনেক কম লাগবে।
ঠিক আছে, ধন্যবাদ কৃষিবিদ আব্দুল কাইম ভাইকে। যে মালচিং ইউজ করলে প্রথমত হচ্ছে আমাদের সয়েলের যে ময়েশ্চারটা সেটা ধরে রাখতে পারবে, আর হচ্ছে উইডিংটা মানে আমরা যে আগাছাও কম জন্মাবে, এতে হবে কি নিড়ানির জন্য আমাদের লেবার কস্টটা কমে যাবে। আর এটা হচ্ছে শীতকালে মালচিং যদি ব্যবহার করি সেক্ষেত্রে আরেকটু উপকার হয় যে আমাদের মাটির যে টেম্পারেচারটা সেটা মেইনটেইন থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন সার দিই ওই সার ডিজলভ হওয়ার জন্য যে অপটিমাম টেম্পারেচারটা দরকার মাটিতে সেটা পায়, এবং সেই ক্ষেত্রে গাছ তার নিউট্রিনটাও গ্রহণ করতে পারে। আরেকটা বিষয় যে এর যে একটা লাইটিং রিফ্লেক্স কাজ করে, এই রিফ্লেক্সে কিন্তু হোয়াইট ফ্লাই বা অ্যাফিড যে পোকাগুলো সেগুলো কিন্তু আক্রান্ত কম হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই মালচিং ইউজ করলে এই উপকারটা পেয়ে থাকতে পারি। তো ধন্যবাদ। তো আশা করি আজকে যে আলোচনা করলাম আমরা কৃষিবিদ আব্দুল কাইম ভাই সাথে, যিনি আমাদের এয়ার মালিক সিডসের সোলানি সিড গ্রুপের যে ফসলগুলো আছেন সেগুলো দেখে থাকেন। তো আশা করি উনি যে মূল্যবান পরামর্শ দিলেন কৃষকরা এতে উপকৃত হবে। ধন্যবাদ আপনার